রেলের গ্রুপে কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমি এর জন্য এসএসসির জন্য পড়ছি আর রেলের জন্য ফর্ম ফিল আপ করে দিলাম বলে এখানেও এটা একই রকম পড়ে চলে যাবো, তাহলে কিন্তু হবে না বস। এটার কমপ্লিটলি আলাদা, এই সিলেবাস সম্পূর্ণটাই আলাদা। তুমি হয়তো পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, অর্থাৎ ক্লার্কশিপ বা হয়তো ফুড এসআইয়ের জন্য পড়াশোনা করেছো আর ভাবছো আমি তো রেডি আছি, এই সমস্ত পরীক্ষার জন্য ফাইট করতে পারবো, আমি রেডি আছি, বাট তুমি প্রচুর বড় বোকা হবে। কেন? কারণ এখানকার এক্সাম প্যাটার্ন, এখানকার কোয়েশ্চেন যে ল্যাঙ্গুয়েজ পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। হ্যাঁ, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই বাংলা থাকবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। প্রতিটা পরীক্ষার কিন্তু নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে, তার নির্দিষ্ট জায়গা থেকে কোয়েশ্চেন তুলে দেখো। এখানে যদি বলিস জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসবে 25 নম্বর 25টা কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকে আশা করছি এই সিলেবাসটা কমপ্লিটলি তোমাদের নলেজে আছে, যদি না থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই তোমরা কিন্তু এই সিলেবাস ওয়াইজই পড়বে। ম্যাথমেটিক্সে দেখো 25 নম্বর 25টা কোয়েশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30 নম্বর 30টা কোয়েশ্চেন। এবার দেখো জিআই জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে জিকে বলতে পারো, এর মধ্যে 20 নম্বর 20টা কোয়েশ্চেন। টোটাল মিলে 100 নম্বর 100টা কোয়েশ্চেন হবে, 90 মিনিট সময় থাকবে। এই তোমাদের এক্সাম প্যাটার্ন, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, অর্থাৎ এই টপিক থেকে কোয়েশ্চেনগুলো দেবে। তা এবার আমাদের শুধুমাত্র এটা জানা কিন্তু যথেষ্ট নয়, বা একটা এক্সাম ক্র্যাক করার জন্য এটা কিন্তু এনাফ নয়। আমাদেরকে এরপর আমরা জানতে হবে যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে যেখান থেকে প্রশ্ন দিয়েছে। রেলের কিন্তু প্যাটার্ন, আমি আবার বলছি, রেলের প্যাটার্নের সাথে তুমি যদি স্টেট যে সমস্ত পরীক্ষা হয়, এই কম্পিটিটিভ পরীক্ষা, তার সাথে যদি গুলিয়ে ফেলো, তাহলে প্রচুর বড় ভুল করবে। এখানকার কোয়েশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। ফার্স্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স থেকে কী পড়তে হবে। প্রথম কথা দেখো, আমরা না প্রত্যেকেই এই জেনারেল সায়েন্স ব্যাপারটা একটু ইগনোর করে আসি। সায়েন্স মানে ভাবি যে হয়তো মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি, মানবদেহের বৃহত্তম ক্ষুদ্রতম, এসবই শুধু পড়লেই হয়তো হয়ে যাবে, কিন্তু একেবারে নয়। এখানকার যদি কোয়েশ্চেন পেপার দেখো, তুমি প্রিভিয়াস যদি দেখো একদম পুরনো, তাহলে তুমি খুব সহজ সহজ প্রশ্ন দিত, অর্থাৎ 2012, 13, 14, 15 খুব সহজ সহজ দিত। 2000 যেটা রিসেন্ট যেটা হলো আপডেট, যেটা 2018 যে পরীক্ষাটা হয়েছিল, সেই যদি কোয়েশ্চেন পেপার দেখো, তাহলে তো মাথায় হাত পড়ে যাবে যে এত হার্ড লেভেলের কোয়েশ্চেন, এত হার্ড লেভেল, মানে আকাশ পাতাল তফাৎ। আগেকার তুলনায় এখনকার কোয়েশ্চেন প্যাটার্ন পুরো চেঞ্জ। এরা কিন্তু এখন অ্যাডভান্স মোডে কোয়েশ্চেন করে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করছে। আর বিশেষত তোমাদের বলে রাখি, বেশ কিছু জায়গাগুলো খুব হিট করে এই জেনারেল সায়েন্সের তরফ থেকে। আমি বলি 25 নম্বর কোয়েশ্চেন আছে, 25টা নম্বর আছে, এটা কিন্তু ছাড়া যাবে না। যারা সায়েন্সে একদম স্ট্রং তাদের তো ঠিক আছে, তাদের তো হয়ে যাচ্ছে, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, যারা নর্মালি কমার্স নিয়ে পড়ছো বা হয়তো আর্টস নিয়ে পড়ছো বা হয়তো ভবিষ্যতে সায়েন্সের সাথে একদম দূরে চলে গেছো, তাদের জন্য এই জায়গাটা খুব দুর্বল, মানে খুবই দুর্বল জায়গা হতে পারে। মাইতে দেবে ভবিষ্যতে, কিন্তু ম্যাথ কিন্তু এই রেলের গ্রুপটি কিন্তু ম্যাথ যথেষ্টই হার্ড লেভেল থাকে এবং এখানে অ্যাডভান্স লেভেলের ম্যাথও থাকে। একদিক থেকে ভালো যে ম্যাথ যদি কঠিন হয় বা যে কোনো কোয়েশ্চেন যদি কঠিন হয়, তাহলে সেই পরীক্ষায় কাট অফ বেশি বাড়ার সম্ভাবনা থাকে না। রেলের গ্রুপটি ক্ষেত্রে তাই, খুব বেশি কিন্তু কাট অফ থাকে না, কিন্তু তারপরও ম্যাথের যে লেভেল সেটা কিন্তু যথেষ্টই স্ট্যান্ডার্ড থাকে। এবং এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি কিছু কিছু জায়গা, যেমন দেখো তোমাদের এখান থেকে অ্যাডভান্স ম্যাথের মধ্যে যদি বলি যে তোমার পরিমিতি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে, অ্যালজেব্রা থেকে থাকবেই থাকবে, অ্যালজেব্রা কোয়েশ্চেন মাস্ট। রেলের গ্রুপ ডি বা রেলের এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসবেই, প্রতিটা শিফটে দেখবে কিছু না কিছু একটা দুটো করে থেকে যায়। তাহলে এই দুটো চ্যাপ্টার তোমাকে ভালো ধরে নিতে হবে, ঠিক আছে? পরিমিতি চ্যাপ্টার তো অবশ্যই, আর অ্যালজেব্রা চ্যাপ্টার অবশ্যই। বীজগণিতে যে নিয়মগুলো আছে না, সেই সূত্র ওয়াইজ কিন্তু তোমাদের এগুলো দেয়, সিম্পলিফিকেশন থাকে, ঠিক আছে? টাইম এন্ড ওয়ার্ক থেকে কোয়েশ্চেন থাকে, আমি তোমাদের পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে ম্যাথের সিলেবাস। অ্যাকচুয়ালি কোনগুলো পড়া দরকার, তোমাকে হিজিবিজি সব পড়তে হবে না। এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, প্রতি বছর দেখছি আসছে। যেটা দেখো এরকম গ্রিন কালার দেওয়া আছে, সরি ব্লু কালার দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো টপিক বা 3-4টে টপিক যেখান থেকে প্রশ্ন লাগাতার দিচ্ছে। প্রথমে তুমি নাম্বার সিস্টেম কোয়েশ্চেন আসে, অবশ্যই আসে। ডেসিমাল ফ্র্যাকশন এখান থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু খুব বেশি না, একটা দুটো করে আসে। এলসিএম অতটা ইম্পর্টেন্ট নয়। রেশিও এন্ড প্রপোর্শন আসে কোয়েশ্চেন। মেনসুরেশন তো মোস্ট ইম্পর্টেন্ট, মেনসুরেশন, ঠিক আছে? যেটা পরিমিতি বললাম, এখান থেকে কিন্তু প্রশ্ন ধরা বাঁধা একদম আসবেই, দেখে নিও, ঠিক আছে? এটা অ্যাডভান্স ম্যাথের কোয়েশ্চেন, খুবই সহজ, কিন্তু সূত্র মনে রাখতে হয়। অ্যাকচুয়ালি রেলের গ্রুপ ডি না দেখবে কোয়েশ্চেন কিন্তু মানে একদম যা তা কোয়েশ্চেন করে না, দেখে নিয়ে ভালো করে স্ট্যান্ডার্ড কিন্তু এটা থাকে, মানে এটা নতুন নতুন কিছু নিয়ে আসে। 5 বছর পর পরীক্ষা হচ্ছে, তুমি হয়তো বাড়িতে বসে ভাবছো আমি তো তৈরি হয়ে গেছি, আমি তো রেলের গ্রুপ ডির জন্য তৈরি আছি, অথচ তুমি দেখা গেল যে তুমি ক্লার্কশিপের জন্য পড়াশোনা করেছো, বা এমন একটা পরীক্ষা দিয়েছো যেটা অনেক সহজ ছিল, যেমন তুমি হয়তো ফুড এসআই পরীক্ষা দিয়েছো, মোটো কিন্তু এতটা সোজা পরীক্ষা এখানে দেয় না কোয়েশ্চেন, ঠিক আছে? তুমি একবার যদি সম্ভব হয় মক টেস্ট দিয়ে দেখে নিতে পারো তোমার স্কোর কত হচ্ছে। এখানে একটা ভুল আমি বলি, যে ছেলেমেয়েরা যে ভুলগুলো করে, প্রথম কথা প্রথমে এমসিকিউ সলভ করতে চলে যায়। বিভিন্ন বাজে চলতে বইগুলো পাওয়া যাবে, রেলের গ্রুপ ডি স্পেশাল বই, এবার ওই বইয়ে দেখা যায় পিছনে যে এমসিকিউ গুলো থাকে শুধুমাত্র ওগুলো পড়ে চলে যায়, হ্যাঁ এটা যেটা কমন পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল। না, এটা প্রথম ভুল। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা প্রথমেই ফেল করে যায়, পারেই না পাস করতে। দ্বিতীয় যে বিষয়টা, যে একটা গাইডেন্স খুব দরকার, ঠিক আছে? আমরা ছোটবেলা থেকে প্রাইভেট টিউশন পড়ে এসেছি মাধ্যমিক উচ্চ পরীক্ষা পাস করার জন্য, কিন্তু একটা কম্পিটিটিভ পরীক্ষায়, এত বড় একটা সর্বভারতীয় একটা পরীক্ষা, যেখানে পাস করতে গেলে একটা গাইডেন্স তো অবশ্যই দরকার। এটা না থাকলে প্রথমবার ক্র্যাক করা অসম্ভব, অনেকের ক্ষেত্রে অসম্ভব। যাদের এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্স আছে, যারা মানে খুব ভালো ট্যালেন্টেড ছেলে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সবার ক্ষেত্রে এটা সমান নয়। রেলের গ্রুপ ডি ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গাইডেন্স নিয়ে একটা সঠিকভাবে তুমি পদক্ষেপ নিয়ে চলো। আমি চেষ্টা করবো ফ্রি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করা রেলের গ্রুপ ডি, যদি ভালো রেসপন্স আসে তাহলে। বুঝতে পেরেছি? আর কোনো অ্যাড দিকে ভর্তি হয় না কোথাও, যে এখানে ভালো অ্যাড দিচ্ছে মানে এখানে নিশ্চয়ই ছেলেমেয়েরা খুব ভালোভাবে পাস করেছে। তুমি ভর্তি হয়ে বুঝতে পারবে যে আদৌ সেরকম ভালো ক্লাস হয় না। এরকম আমাদের একটা সময় যখন পরীক্ষার জন্য পড়তাম, তখন আমরা এরকমভাবে অনেক জায়গায় ফেসে গেছিলাম। তো এই জায়গাগুলো একটু স্কিপ করে দেখো, ভালোভাবে পড়াশোনা করে দেখো, ডেমো ক্লাসগুলো দেখো, তাহলে বুঝবে যে কে ভালো পড়ে কে খারাপ পড়ে। আমরা এইবার প্রথমবার রেলের গ্রুপের জন্য পড়াশোনা শুরু করবি বা প্রথমবার একটা গাইডেন্স শুরু করছি, কিন্তু এটুকু বলতে পারি প্রথমবার বলে যে এটাকে ইগনোর করবো বা এটা ভালো নয়, এই ধারণাগুলো চেঞ্জ করো, ঠিক আছে? দেখো আমরা কিন্তু যে কোনো জিনিস শুরু করি না, এতদিন পর্যন্ত জিএনএম ক্লাস করি, যে প্রচুর ছেলেমেয়েরা পাস করেছে। এর আগে আমি নেটে পড়াতাম, নেটের জন্য, সেখানে প্রচুর ছেলেমেয়েরা পাস করেছে, আমার স্টুডেন্ট পাস করেছে, দুজন পাস করলো ইনাফ, প্রচুর একটা ব্যাপার ছিল, একটা ভাইব ছিল, সেখানে কিন্তু আমার স্টুডেন্টরা পাস করেছে। আর এইবার আমরা টার্গেট নিচ্ছি, হ্যাঁ ফুড এসআই পরীক্ষা যখন করেছিলাম, প্রচুর প্রশ্ন কমন এসেছে, মানে এত সহজ প্রশ্ন এসেছিল, যাই মনে হচ্ছে যাই দেখি আমি এটা তো সোজা প্রশ্ন, এটা তো করেছি অনেকবার। তো এরকম কিন্তু হয়েছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পড়াশোনা, এগুলো হচ্ছে প্রিপারেশন। আমি যখন পড়াবো তখন এমনটা নয় যে এটার জন্য পড়ছি মানে এগুলো বাদ দেবো, এটা নয়, সবই মোটামুটি পড়বো, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমি করতে দেবো। প্রথম বল যেটা ছেলেমেয়েদের, যে কিছুদিন পড়ার পর তবে ভাবে যে না আবার দুদিন পর যে অন্য একটা ফর্ম দিচ্ছে ওটাও ফিল আপ করে দিই। ম্যাক্সিমাম স্টুডেন্ট এনটিপিসি ফর্ম ফিল আপ করেছে, আমি যদি ভুল না করে থাকি, তোমরা যারা ভিডিও দেখছো রেলের গ্রুপের জন্য, তোমরা ম্যাক্সিমাম তো এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করেছো এবং গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছো। যখন এনটিপিসি শুরু হয়েছে তখন ভেবেছিলাম যে এনটিপিসিতে ক্র্যাক করবো। এখন দিন দিন যেতে যেতে তুমি এনটিপিসিতে ভালো লাগছে না, গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করি, গ্রুপের একদম জান টান লাগিয়ে চেষ্টা করবো। কিন্তু আলটিমেটলি আমরা কি তৈরি হচ্ছি না, আমরা শুধুমাত্র টাইম পাস করছি। এই জায়গাটা তোমাকে স্কিপ করতে হবে। একটা গাইডেন্স না থাকলে, তোমাকে যদি কেউ বলে না দেয় যে তুমি ভুল করছো, ততক্ষণ তুমি ঠিকঠাক করবে না। এই জন্য গাইডেন্সটা দরকার, ঠিক আছে? আর নিজের যদি কন্ট্রোল না থাকে, নিজের মনের মধ্যে যদি কন্ট্রোল না থাকে, সংযত ভাবটা না থাকে, তাহলে সত্যি খুব সমস্যা। যাই হোক, এই ভুলগুলো অবশ্যই অ্যাভয়েড করো। আর একটা জিনিস কি জানো তো, আরেকটা জিনিস হচ্ছে রাত দিন জেগে পড়তে হবে। এটা না একদমই নয়, এমনটা না যে প্রচুর পড়তে হবে মানে সারাদিন তুমি শেষ করবে, এমনটা না। ধীরে ধীরে পড়ো, যতটুকু পারছো ততটুকুই পড়ো। প্লাস
কনসিস্টেন্সির সাথে পড়ো এবং মক টেস্ট দাও, ব্যাস আর কেউ আটকাতে পারবে না তোমাকে। যে লেভেলে কম্পিটিশন তো সেটা অবশ্যই খুব কঠিন, কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে রাখলে তুমি কখনো চাকরি পাবে না। তার জন্য প্রিপারেশন নিতে হবে, যুদ্ধে লড়তে হবে। লড়ার আগে যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তোমাকে সবাই কাপুরুষই বলবে। তার জন্য বলছি যে একটু লড়ে দেখো, যদি না হয় তো না হবে, এবছর না হবে কি করা যাবে, আবার সেই 5 বছর অপেক্ষা করতে হবে। যদিও তো বলে দিয়েছে যে প্রতি বছর এখন রেলের সমস্ত পরীক্ষা হবে, তাহলে চেষ্টা করতে হবে। প্রথমবার পাস করাটা একটু কঠিন, বাট চেষ্টা করলে সব অসম্ভবই সম্ভব। বলতে চেষ্টা করছি। এবার দেখো এই যে পুরো যে তোমাদের সিলেবাস বলে দিয়েছে, স্কয়ার রুট হ্যান্ড এত কিছু পড়তে হবে না। ক্যালেন্ডার ক্লক থেকে প্রশ্ন আসে, ভট পসিবল, এগুলো তো অ্যাকচুয়ালি ফর্মুলা না। তবে ফ্র্যাকশন থেকে প্রশ্ন আসে মোটামুটি, এসিএফ থেকে প্রশ্ন আসে মোটামুটি, পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট, টাইম এন্ড ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো তোমার এসআই এবং সিআই, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে। অ্যালজেব্রা একটা তো প্রশ্ন আসবেই একদম ধরা বাঁধা, ঠিক আছে। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক এগুলো থেকে আসে মোটামুটি। আচ্ছা, এজ ক্যালকুলেশন অতটা ইম্পর্টেন্ট নয়, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে। এই হচ্ছে আমার পুরো সিলেবাস। আমি যতগুলো বললাম ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো একটু খাতায় লিখে নিও। আর এই পিডিএফটা আমি দিতে পারবো না, কারণ এটা দেওয়া সম্ভব নয়। তোমরা একটু খাতায় লিখে নিও বা স্ক্রিনশটগুলো নিয়ে নিও। এবার চলে আসি আরবি গ্রুপ ডি। যদি বলি রিজনিং সিলেবাস, রিজনিং শুনে হয়তো অনেকে হাসবে, স্যার রিজনিং এর জন্য পড়া দরকার আছে, এটা তো যে কেউ পারবো, কিন্তু একটু সাবধানে, কারণ এর কিন্তু মানে অতটা লেভেল সোজা হয় না, অতটা সোজা হয় না। তুমি যদি অন্য কোনো পরীক্ষার জন্য বসো দেখবে অনেকটাই টাফ, অনেকটা ইজি থাকে। যেমন তুমি যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও তাও দেখবে রিজনিং মোটামুটি সহজই থাকে, অত টাফ থাকে না। তুমি যদি এসএসসি এমটিএস দাও তাও দেখবে খুবই সোজা, জিডি দাও অনেক সোজা। কিন্তু তুমি জিএনএম পরীক্ষা দাও, যাই পরীক্ষা দাও দেখবে প্রত্যেকটা কিন্তু খুব সোজা হয়। কিন্তু এই যে গ্রুপ ডি পরীক্ষা আর হচ্ছে ব্যাংকের পরীক্ষা, এই দুটো পরীক্ষা রিজনিং যথেষ্টই মডারেট লেভেল থাকে বা যথেষ্ট হার্ড লেভেল থাকে, মানে একদম সহজ বলা যাবে না একেবারে, ঠিক আছে। তার জন্য প্রিপারেশন নিতে হবে। তবে খুবই মানে এমন নয় যে পারা সম্ভব নয়, যে 20 নম্বর 25 নম্বর আছে এটা তুমি ফুল স্কোর করতে পারবে না, এমনটা নয়। কিন্তু তার জন্য প্রিপারেশন নিতে হবে, মাথাকে খাটিয়ে শেষ করতে হবে। এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট দেখো, অ্যানালজি আছে, কোডিং ডিকোডিং আছে, রিলেশনশিপ আছে, জাম্বলিং আছে, ডিআই এন্ড সাফিসিয়েন্সি আছে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু আছে সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস, ক্লাসিফিকেশনস, এগুলো সব কিন্তু পড়তে হবে। এবার তার মধ্যে তুমি এইভাবে ধরে না পড়ে না, প্রিভিয়াস এর কোশ্চেনটা ধরো, যে টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে তুমি নিজে বুঝতে পারবে যে এইগুলো পড়া দরকার। সিলোজিজম যেমন আসে, কোনো ক্ষেত্রে আছে, কোনো ক্ষেত্রে আসে না। ভেন ডায়াগ্রাম তো আসে, মোস্ট ইম্পর্টেন্ট। কনক্লুশন অবশ্যই আসে। তাহলে যেগুলো আসছে সেগুলো এইভাবে না পড়ে রিজনিং এর অন্তর্গত বলছি, শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চেনটা দেখো আর ওই রকম টাইপের মক টেস্ট দাও। এটা জন্য আলাদা করে পড়ার প্রচুর দরকার আছে তা না, তুমি একটু যদি ধৈর্য ধরে দেখো দেখবে তুমি নিজেই পাচ্ছ। কিন্তু ওই যে বললাম যে গাইডেন্স দরকার, একটা নির্দিষ্ট গাইডেন্স বা নির্দিষ্ট একটা প্রসেসে চললে দেখবে খুব সহজে শিখতে পারবে। আদারওয়াইজ তোমার 6 মাসে কেন 1 বছর শেষ হবে না পুরো সিলেবাস, ঠিক আছে। এবার চলে আসি যেটা, সেটা হচ্ছে সায়েন্সের ব্যাপারটা। দেখো জেনারেল সায়েন্সে এখানে কিছু লেখা নেই, শুধু ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স লেখা আছে। আমি বলবো যদি সম্ভব হয় সিবিএসসি বোর্ডের একটা বই হয় না, এনসিইআরটি একটা বই হয় জেনারেল সায়েন্সের, ওই বইটা একদম ধুয়ে জল খেয়ে নাও, ঠিক আছে। একদম ধুয়ে জল খাও, ওটা হচ্ছে ইংলিশ ভার্সন বই, বাট ওইটাকে একদম ধুয়ে জল করে নাও। সায়েন্সের একদম কিন্তু গোড়া থেকে শুরু করো, জিরো থেকে স্টার্ট করো, অনেক কিছু শিখতে পারবে। এমনটা না যে এই পরীক্ষা ফেল করলে জীবনের কোনো পরীক্ষা বুঝতে পারবে না, বরং আরো কিছু নতুন কিছু শিখতে পারবে। এখানকার ম্যাথ মানে ফিজিক্সের ম্যাথগুলো সিমিলার হচ্ছে জিএনএম এর মতো। জিএনএম যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অনায়াসে এই ধরনের প্রশ্ন কিন্তু অনায়াসে কমন পেতে পারো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান জায়গাগুলোতে, ঠিক আছে। বুঝতে পারলাম আশা করছি। প্রত্যেকটা পরীক্ষার সাথে না কিছু কিছু বিশেষত্ব লুকিয়ে থাকে। এর মধ্যে জীবন মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ কোশ্চেন থাকে জীবন বিজ্ঞান থেকে, কিছু কোশ্চেন থাকে ফিজিক্স থেকে, আর কেমিস্ট্রি থেকে খুব কমই কোশ্চেন থাকে। তাহলে মেন পার্টগুলোকে দেখতে হবে। আমি তোমাদেরকে পরে জেনারেল সায়েন্সের একটা আলাদা করে পার্ট নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে বলে দেবো কোন কোনটা গুরুত্বপূর্ণ। এবার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এর তো কোনো শেষ নেই, এ তো মহাসমুদ্র। তার মধ্যে বলবো যে স্পোর্টস অ্যান্ড কালচার, সেন্সাস, পার্সোনালিটি, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড হচ্ছে আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স,